সাথী সভাপতি, এখানে উপস্থিত ডাক্তার ফ্রেটার্নিটি, মেডিকেল ফ্রেটার্নিটির বন্ধুরা, আজকের যারা সংগঠক, আজকের যারা আয়োজক এবং মঞ্চের এপারে বসার সমস্ত প্রতিবাদী মানুষদের আমাদের পক্ষ থেকে অভিনন্দন, আমাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। খুব গান গাওয়ার মতো অবস্থায় আমি নেই, কমরেডরা জানে, এবং এমনিতেও আমি বহু জায়গায় বলি আমি ঠিক ট্রেন্ড সিঙ্গার নই। এই আপনাদের বলার কারণে গিয়ে গিয়ে আমার একটা পরিচয় তৈরি হয়েছে, কিন্তু সঠিকভাবে দেখতে গেলে আমি ঠিক সবসময় গানের সঙ্গে যে জাস্টিস করতে পারি, ন্যায় করতে পারি, তা নয়। কিন্তু এ কথা ঠিক, এইবারের এই পুরো আন্দোলন, তিলোত্তমার বিচার চেয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের যে ফর্ম, সেই আন্দোলনের যে রূপ, সেই রূপের মধ্যে কোথাও গান, কোথাও নাচ, কোথাও আবৃত্তি, কোথাও স্লোগান, সেগুলো অন্যবারের তুলনায় অনেক স্পষ্টভাবে, অনেক ক্রিয়েটিভভাবে আমাদের সামনে উঠে এসেছে। আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি, আমরা যে পরিবারগুলোতে বড় হয়েছি, আমাদের কাছে গণসঙ্গীতের একটা বাধা ধরা আইডিয়া ছিল, যে গণসঙ্গীত শুনতে কেমন লাগে, গণসঙ্গীত কারা গায়, গণসঙ্গীত গাইতে কেমন লাগে। আমরা দেখলাম এই গোটা তিলোত্তমা আন্দোলন থেকে আমরা একটা নতুন গণসঙ্গীত পেলাম, যে গণসঙ্গীতের রচয়িতার নাম অরিজিৎ সিং, যিনি স্বাভাবিকভাবে কমার্শিয়াল গান গান, হিন্দি গান গান, বাংলা গান গান, কমার্শিয়ালভাবে যিনি একজন সঙ্গীত শিল্পী, একজন গায়ক। এই যে তার লেখা আর কবে গানটি যেভাবে পুরো আন্দোলনের শরীর জুড়ে মানুষের গলায় প্রত্যেক জায়গায় ছড়িয়ে পড়লো, আমাদের মনে হলো এই গণসঙ্গীতেরও যে রূপ, গণসঙ্গীতেরও যে ফর্ম, তার মধ্যে যেন বদল এসেছে। জনগণ যে গান গান, সেই গানই গণসঙ্গীত। জনগণ যে গানের মধ্যে দিয়ে নিজের রাগ, নিজের ক্ষোভ, নিজের আশা, নিজের প্রতিবাদ ব্যক্ত করেন, সেটাই গণসঙ্গীত। সাধারণ মানুষ যাতে সম্পৃক্ততা মনে করেন, সেটাই গণসঙ্গীত। এই গোটা তিলোত্তমা আন্দোলন গণ আন্দোলনের নতুন নতুন রূপ আমাদের সামনে নিয়ে এসেছে। অদ্ভুত রকম সলিডারিটি আমরা দেখলাম। জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলনে বসেছেন, সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে এগিয়ে এলেন সাধারণ মানুষ। আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স, কোথা থেকে প্যান্ডেল তৈরি হচ্ছে, কোথা থেকে খাবার চলে আসছে, কারা খাবার পাঠাচ্ছেন কেউ জানে না। সাধারণ মানুষের মনে হচ্ছে এই আন্দোলনটা আমার। যে ডাক্তার বাবুরা ওই বসে রয়েছেন, বৃষ্টিতে ভিজছেন, রোদে পুড়ছেন, কিন্তু লড়াই ছেড়ে যাচ্ছেন না, তারা আমার হয়ে লড়াইটা লড়ছেন, তাই আমি যেভাবে পারছি পাশে থাকছি। আমরা দেখলাম গত 14ই আগস্ট যখন একটা কল দেওয়া হলো রাত দখলের, মেয়েরা রাত দখল করবে, বহু মানুষ রাস্তায় নামলেন। ওলা উবের অ্যাপ ক্যাব ইউনিয়ন, সিআইটিউ পরিচালিত, তারা বললেন ওই দিন রাত্রিবেলা আমাদের গাড়ি, আমাদের উবার বাইক, উবার অটো, আমাদের এই 4 চাকা 2 চাকা যা গাড়ি, আমাদের ইউনিয়নের যারা মেম্বার, তারা সারা রাত রাস্তায় থাকবে, যাতে কোনো মহিলা যারা রাত দখল করতে, রাতের দখল নিতে রাস্তায় নামছেন, তাদের বিপদের সম্মুখীন না হতে হয়। অদ্ভুত সলিডারিটি। আমরা দেখলাম সুইগি, জোম্যাটো যারা কাজ করেন, যাদের নিজেদের জীবনের খুব বিশেষ সোশ্যাল সিকিউরিটি, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা নেই, তারা তাদের ইউনিফর্ম পরে জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান নিয়ে রাস্তায় না। এই যে গণ আন্দোলন মানে তো সবার আন্দোলন, যেখানে যেমন ডাক্তাররা থাকবেন, আবার একদম পিছিয়ে পড়া মানুষ, তারা প্রান্তিক মানুষ, তারাও থাকবেন। কলকাতার রাজপথ সাক্ষী হলো তো, হাতে টেনে যারা রিক্সা চালান, সেই রিক্সা শ্রমিকরা রাস্তায় নেমে বললেন এই আন্দোলন আমাদেরও, আমরাও সংহতি জানাচ্ছি। এই সংহতির যে রূপ, এই সংহতির যে এই যে ব্যাপ্তি, ডাক্তারবাবু থেকে শুরু করে যিনি রিক্সা চালক, তিনি পর্যন্ত সঙ্গে দাঁড়াচ্ছেন, এই রূপটাকেই হয়তো আমরা সবাই মিলে ক্যাপচার করতে চাই। এই আন্দোলনের কোনো একটা মুখ, দুটো মুখ, 3টে মুখ হয় না। ওই যে রিক্সা চালক ভদ্রলোক, যিনি হাতে টানা রিক্সা নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন, উনিও এই আন্দোলনের মুখ। যে ডাক্তাররা আজকে আমরণ অনশনে বসেছে, সেই আমরণ অনশনে বসা ডাক্তাররা এই আন্দোলনের মুখ। যে মাটি তার বাড়ির ছোট্ট মেয়েটিকে ওই 2টো ঝুঁটি বেঁধে দিয়ে রাত্রিবেলা 10টার সময় হাতে নিয়ে বেরোচ্ছেন রাত দখলের জন্য, তিনিও এই আন্দোলনের মুখ। এই আন্দোলন গণ আন্দোলন, এই আন্দোলন সব মানুষের আন্দোলন। আমরা যারা ছাত্র আন্দোলনের কর্মী, আমাদের মনে হয়েছিল এই আন্দোলনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। যে ডাক্তাররা আন্দোলন করছেন, তারা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যাতে সঠিকভাবে তৈরি হয় তার কথা বলছে। এ দাবি তো আমাদের। আমরা দেখেছি 90-এর পরবর্তীকালে যে সরকারই আমাদের মাথার ওপর বসুন না কেন, শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো ক্ষেত্রে তারা ব্যয় সংকোচন করেছেন, ভর্তুকি কমিয়ে দিয়েছে।
যে পরিমাণ টাকা ওই বাজেট থেকে অ্যালোকেট হতো শিক্ষা এবং স্বাস্থ্যে, দুটোই কমেছে। এবং এই দুটোর প্রভাব আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো ছিল, যে সরকারি হাসপাতালগুলো ছিল, সেগুলো ভেঙে পড়ছে। সরকারি হাসপাতাল, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে সেখানে আর সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না, বাধ্য হয়ে তারা শহরে আসছেন, ফলে শহরের সরকারি হাসপাতালে চাপ বাড়ছে। অথচ সরকারি হাসপাতালে সেই সমস্ত রুগীকে অ্যাকোমোডেট করার মতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই, পর্যাপ্ত পরিমাণ নার্স নেই। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নার্স নেই কেন? পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নার্স হওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা দরকার, যে শিক্ষা ব্যবস্থায় কম পয়সায় মেধাবী ছাত্র ছাত্রীরা শুধুমাত্র মেধার জোরে ডাক্তার নার্স এই স্বাস্থ্যকর্মী হয়ে উঠতে পারবেন, সেই শিক্ষা ব্যবস্থাও তো ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের বুকে বিগত বছরে কতগুলো স্কুল, কতগুলো সরকারি স্কুল বন্ধ হয়েছে। থ্রেড কালচারের কথা বলছিল শাগনিক এখানে বলার সময়। এই থ্রেড কালচার কি শুধুমাত্র হাসপাতালে সীমাবদ্ধ নয় তো? সাধারণ কলেজগুলোতে দেখুন, সাধারণ কলেজগুলোতে যেখানে সাধারণ ছেলেমেয়েরা পড়তে যান, সেখানে থ্রেড কালচার চলছে না। কত বছর হয়ে গেল? সেই কবে আমরা ছাত্র সংসদ নির্বাচন এই শব্দবন্ধটা মিডিয়াতে, খবরের কাগজে কোথাও শুনেছি? আমি আশুতোষ কলেজের ছাত্রী ছিলাম। 2011 সালের শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। তারপর থেকে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। 13 সালের পর থেকে আর প্রপারভাবে নির্বাচনই হয়নি। তাহলে মানুষ গণতন্ত্র শিখবে কোথা থেকে? নাগরিক তার গণতান্ত্রিক অধিকারগুলো শিখবে কোথা থেকে? এইগুলোও তো আমাদের হাতে খড়ির জায়গা ছিল। একটি মেয়ে কলেজে পড়ার সময় যখন সিআর এর নির্বাচনে লড়ে, একটি মেয়ে যখন তার বন্ধুকে বা তার ক্লাসমেটকে ওই সিআর হিসেবে নির্বাচিত করে, মনোনীত করে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হয়। আমরা দেখেছি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে 17, 18, 19 বছর বয়সী আগামীর নাগরিকের গণতন্ত্র শেখার পাঠটা ওরা নষ্ট করে দিয়েছে। ফলে মানুষ গণতন্ত্রের পাঠ শিখবেন না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে আমার মনোনীত, আমার নির্বাচিত মানুষরা আমার প্রতিনিধি হবে না। আমার প্রতিনিধি হবে কারা? দাদারা। কে দাদা? যে দাদাকে বাইরের অমুক দলের নেতা, তমুক দলের নেতা, অমুক শাসক দলের নেতা ঠিক করে দিয়েছে। ছাত্র অবস্থার সঙ্গে তাদের সম্পর্ক চুকে গেছে বহুদিন। স্টুডেন্ট নেই প্রায় 5-10 বছর, তারা এখনো স্টুডেন্ট ইউনিয়নের লিডার হয়ে ঘুরে বেড়াচ্ছে, ফেস করছে, ফ্রেশার্স করছে। আচ্ছা, একটা ইউনিয়নের কাজ কি খালি সাংস্কৃতিক অনুষ্ঠান করা নাকি? ইউনিয়নের কাজ খালি ফিস্ট করা, পিকনিক করা? আর 21শে জুলাই বা অন্য কোনো নির্দিষ্ট দিনে ট্রাক বোঝাই করে ছেলে মেয়েদের মিটিং মিছিলে নিয়ে যাও? স্টুডেন্টস ইউনিয়নের প্রাইমারি কাজ হচ্ছে স্টুডেন্ট ইস্যু, তাই নিয়ে লড়াই করা। আমার ল্যাবরেটরিটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় না কেন? সেটা স্টুডেন্ট ইউনিয়নের কাজ। আমার পঠন পাঠন কিভাবে হবে, কোন সাবজেক্ট পড়ানো হবে, কোন সাবজেক্টে মাস্টারমশাই দিদিমণি নেই, কেন তাতে নিয়োগ হচ্ছে না, এগুলোর কথা বলা স্টুডেন্ট ইউনিয়নের কাজ। মেয়েদের গার্লস হস্টেল, সেখানে নিরাপত্তা আছে কি নেই, সেটা নিয়ে প্রশ্ন করা স্টুডেন্টস ইউনিয়নের কাজ। আমি যখন জেএনইউর ছাত্রী ছিলাম, আমরা দেখেছি স্টুডেন্টস ইউনিয়ন শুধুমাত্র ইউনিভার্সিটির ভিতরের ছেলেমেয়েদের কথা বলতো না। আমি যখন জেএনইউর ছাত্রী, সেই সময় হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রোহিত ভেমুলার ইনস্টিটিউশনাল মার্ডার হয়েছিল, খুন করা হয়েছিল তাকে। সেই রোহিত ভেমুলার জন্য জেএনইউতে আমরা আমরণ অনশনে বসেছিলাম প্রায় 15 দিন। স্টুডেন্টস ইউনিয়নের কাজ ছিল ছাত্রদের অধিকার, ছাত্রদের দাবি দেওয়া, সেটা তার চৌহদ্দির মধ্যে হোক অথবা বাইরে, তাই নিয়ে সরব হওয়া। আমাদের মনে আছে, আমার স্টুডেন্টস ইউনিয়ন ছেলে মেয়েদের স্কলারশিপের জন্য অকুপাই ইউজিসি করেছিল। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের বাইরে আমরা 1 মাস তাঁবু খেটে দাঁড়িয়েছিলাম। আমরা বলেছিলাম আমাদের স্কলারশিপ ফিরিয়ে নেওয়া যাবে না। এই তো স্টুডেন্টস ইউনিয়নের কাজ। যে সাধারণ মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন, ভেবে দেখুন আপনার আশেপাশে যে কলেজ, ইউনিভার্সিটিগুলো রয়েছে, তার স্টুডেন্টস ইউনিয়ন, তার ছাত্র সংগঠন, তাদের ছাত্রদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতে দেখেছেন কিনা? নিউ এডুকেশন পলিসির নামে শিক্ষা ব্যবস্থাকে বেঁচে দেওয়ার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে এই ছাত্র সংসদগুলো রাস্তায় নামে কি নামে না? আজকে ডাক্তাররা যে কথা বলছেন, ডাক্তারি পড়ুয়ারা যে কথা বলছেন, যে ওই দাদারা, দিদিরা, যে থ্রেড কালচারের যারা মালিক, যারা সিন্ডিকেট চালান, তারা ঠিক করবেন আপনার পিএইচডির সাবজেক্ট কি হবে। এই নিউ এডুকেশন পলিসি যদি ইমপ্লিমেন্টেড হয়, সেটা তো এই ব্যবস্থাটাই ইনস্টিটিউশনালাইজড হবে। আপনি একজন ছাত্র হিসাবে, গবেষক হিসাবে ঠিক করতে পারবেন না আপনার গবেষণার বিষয় কি। আপনার মাথার উপরে একটা বডি তৈরি হবে যারা ডিকটেট করবে, নির্দেশ দেবে আপনার পিএইচডির বিষয়বস্তু কি হবে। আমরা দেখলাম এই বিষয়গুলো বিগত দিনে আমাদের এই পুরো পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক কথাবার্তা, তার মধ্যে উঠে এলো না।
আপনি যদি অমুক দলের সদস্য না হন পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে, যেমন ডাক্তারি কলেজগুলোতে হতো, আমাদের কলেজগুলোতেও হয়, সাধারণ কলেজগুলোতেও হয়। আপনি যদি অমুক দলের মিটিংয়ে না যান আপনাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না, প্র্যাকটিক্যালে নম্বর কমিয়ে দেওয়া হবে, ইচ্ছা করে সাপ্লি দিয়ে দেওয়া হবে, পরীক্ষায় বসতে দেওয়া হবে। এই থ্রেড কালচারের বিরুদ্ধে তো আমাদের লড়াই। যে রেপ কালচার 11 সালের পর থেকে আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখছি। আপনি বিরোধী রাজনৈতিক দলের সদস্য হলে, আপনি যখন মনোনয়ন জমা দিতে যাবেন, আপনি মহিলা হলে আপনার শাড়ি টেনে খুলে দেওয়া যাবে সবার সামনে প্রকাশ্যে, কেউ কোনো টু শব্দটি করবেন না। রেপ কালচার। যে রাজনৈতিক দলের নেতারা মাইকে দাঁড়িয়ে বলেন বেশি কথা বললে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, ছেলে ঢুকিয়ে দেওয়া মানে কি? রেপ কালচার। তো আমাদের সঙ্গে আসতে হবে, না হলে তোমার মা বোনের ইজ্জতে হাত পড়বে। ভেবে দেখুন না, 9ই আগস্টের ঘটনা, তিলোত্তমার মৃত্যুদিন, তারপর থেকে আজকেই প্রায় 2 মাস হতে চললো। কতগুলো ধর্ষণের ঘটনা আপনারা শুনেছেন? হাওড়া, এই মহিষমারি, জয়নগর, পাঁশকুড়া, বিভিন্ন জায়গায় এই যে মহিলাদের উপর আক্রমণ, সেটা থামছে না কেন, কমছে না কেন? কারণ যারা অপরাধ করেন তারা ভয় পাচ্ছেন না। তারা জানেন যে সরকার এখন আমার মাথার ওপর বসে রয়েছে, তারা আসলে এই অপরাধীদের আড়াল করার জন্যই বসে রয়েছে। এই প্রত্যেকের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা শুনলাম পটাশপুরের ঘটনা, সেখানে শাসক দলের এক নেতা, তিনি পাশের বাড়ির এক গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর মেয়েটিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সকালবেলা তার মৃত্যু হয়। রেগে যাওয়া আশেপাশের যারা গ্রামবাসী, তারা গণপিটুনিতে ওই যে ধর্ষক, সেই ধর্ষককে তারা মেরে ফেলে। আমি কোনো ধরনের মব লিঞ্চিংয়ের সমর্থক নই, স্পষ্ট করে বলছি। যে কোনো ধরনের মব লিঞ্চিং আমার মনে হয় তাতে সমস্যা রয়েছে, কিন্তু এটা তো ভাবতে হবে ওই সাধারণ মহিলারা তারা এতটা ডেসপারেট হয়ে গেলেন কেন? কারণ তাদের মনের মধ্যে মনে হয়েছে যে সরকার প্রশাসন রয়েছে, যে পুলিশ রয়েছে, আদালত রয়েছে, যে নেতা মন্ত্রীরা রয়েছে, এরা কেউ আমাদের নিরাপত্তা দিতে পারছে না। কতটা ডেসপারেট হয়ে গেলে একজন মহিলা, কিছু মহিলা, তারা তাদের বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য অস্ত্র তুলে নেয়। এই প্রশ্ন আমাদের করতে হবে, কারা ঠেলে দিল? গ্রামের সাধারণ মহিলাদের হাতে অস্ত্র তুলে নেওয়ার জন্য কারা ঠেলে দিল? ব্যর্থতা, পুলিশি ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। যখন একের পর এক ধর্ষণ হচ্ছে, আমার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, সারা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি পুজো মণ্ডপে গিয়ে ফিতে কাটছেন। একদিকে ওই লাশ কাটা ঘরে আমার মেয়ের ময়নাতদন্ত হচ্ছে, লাশ কাটা হচ্ছে, আর মমতা ব্যানার্জি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে ফিতে কাটছেন। এতটুকু লজ্জা, এতটুকু মানবিকতা থাকবে না? আমরা দেখছি জয়নগরের ওই 10 বছরের 9 বছরের মেয়েটার যখন খুন ধর্ষণ হয়েছে, মমতা ব্যানার্জি পূজা মণ্ডপে গিয়ে ডান্ডিয়া খেলছেন, বলছেন সবাই উৎসবে ফিরে আসুন। একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা সমস্ত জায়গায় হয়, এখানে অনেক বড়রা বসে রয়েছেন, অভিভাবকেরা বসে রয়েছেন। আমরা জানি আমাদের বাড়িতেও তো ওই বয়সী একটি মেয়ে রয়েছে। আমার পাশের বাড়ি আমার কাকার মেয়ে হয়, সে এখন ক্লাস 3-তে পড়ে। সে কালকে থেকে ওই ভিডিও দেখার পর খুব চিন্তায় রয়েছে। আজকেও সকালে এসছে, এসে খালি আমাকে জিজ্ঞেস করছে তোকে অ্যারেস্ট করবে না তো? তোকে যদি অ্যারেস্ট করে ছাড়বে কোথায়, ছাড়বে কবে? আমার ওকে খুব বলতে ইচ্ছা করে, এই যে আমরা রাস্তায় নামছি, লাঠি খাচ্ছি, অ্যারেস্ট হতেও পারি এটা ভেবেও আমরা যে পিছিয়ে আসছি না, কারণ তোর জন্য। ওই আমার বোনটার মতো যে ছোট্ট মেয়েগুলো স্কুলে যায়, কলেজে যায়, কোচিংয়ে যায়, পড়তে যায়, সে যেন বাড়িতে ওর মায়ের কাছে ফিরে আসতে পারে, ওর জন্য যেন আগামী দিনে উৎসবগুলো থাকে, ওদের উৎসব বাঁচানোর জন্যই আমাদের লড়াই। পশ্চিমবঙ্গের মেয়েরা যাতে নিরাপদে উৎসব করতে পারে, তাই তো আমাদের লড়াই। উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন। উৎসবে তো তখনই ফিরবো যখন আমার মনের মধ্যে আনন্দ থাকবে। একজন মহিলা হিসেবে প্রতিদিন যদি আমি এই নিরাপত্তাহীনতায় ভুগি, যে আমি রাত্রিবেলা বাড়ি ফিরলে আমার সঙ্গে যদি ধর্ষণ হয়, আমার মুখ্যমন্ত্রী সেটাকে ছোট্ট ঘটনা বলে চালিয়ে দেবেন না, আমি উৎসবে ফিরবো কি করে? আমার যদি মনে হয় কালকে আমার সঙ্গে যদি খুন ধর্ষণের ঘটনা হয়, পোস্টমর্টেম করার আগে আমার শরীরটাকে লোপাট করে দেওয়া হবে তথ্য প্রমাণ লোপাট করার জন্য, আমি উৎসবে ফিরবো কি করে? আমার যদি মনে হয় যে পুলিশের কাছে আমি কমপ্লেন করতে যাই, সেই পুলিশই পুরো ক্রাইমটাতে কমপ্লিসিট, সেই পুলিশই নিজে দাঁড়িয়ে থেকে তথ্য প্রমাণ লোপাট করছে, আমি পুলিশের ওপর ভরসা রাখবো কি করে? এই যে স্টেটের ওপর, রাষ্ট্রের ওপর ভরসা উঠে যাওয়া, সেটাই বাধ্য করে মানুষকে অস্ত্র তুলে নিতে, সেটাই বাধ্য করে মানুষকে নিজের হাতে আইন তুলে নিতে। আমরা চাই না তা হোক। আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ নারী পুরুষ নির্বিশেষে নাগরিক হিসাবে তার নাগরিক অধিকার পান। আপনারা যারা আজকে এখানে এই অভয়া ক্লিনিক খুললেন, আমি আপনাদের প্রত্যেককে আমার কুর্নিশ, আমার সংগ্রামী অভিনন্দন জানাতে চাই। কারণ যে ক্যাম্পেন শাসক দল নিয়ে যেতে চাইছে,
যে স্বাস্থ্য পরিষেবার ব্যাঘাত ঘটছে, স্বাস্থ্য পরিষেবার ব্যাঘাত ঘটছে। একবারও বলছে না স্বাস্থ্য পরিষেবাটা ভাঙলো কারা, কারা দিনের পর দিন সিন্ডিকেট চালালেন, কারা দিনের পর দিন বডি পাচার করলেন, কারা দিনের পর দিন সরকারি হাসপাতালে কম দামে আসা ওষুধকে বিভিন্ন জায়গায় ব্ল্যাকে বেচে দিলেন, প্রশ্ন করছেন না তারা। তারা বলছেন যে ডাক্তাররা নাকি এই আন্দোলন করছেন, তাদের সব নার্সিং হোম চক্র রয়েছে। কিন্তু মজার ব্যাপার কি, ইডি সিবিআই যখন এই ব্যাপারটায় তদন্ত করতে ঢুকলেন, তখন যে নার্সিং হোমে প্রথমবার হানা দেওয়া হলো সেই নার্সিং হোম সুদীপ্ত রায়, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়। এইবারের নির্বাচনে আমরা জানি কিভাবে গোটা শ্রীরামপুরে ভোট হয়েছে। সেই শ্রীরামপুরের নির্বাচিত জনপ্রতিনিধি সুদীপ্ত রায়ের নার্সিং হোম থেকে কি কি কাণ্ড চলছিল, তৃণমূলের শাসক দলের লোকেরা তাকে প্রশ্ন করছে না কেন আমি জানি না। সুদীপ্ত রায়ের মেয়ে, তিনি আদেও জয়েন্ট পাস করেছেন কিনা আমরা কেউ জানি না, অথচ তিনি ডাক্তারি পড়ছেন, কিভাবে পড়ছেন তা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না। আমরা দেখলাম তৃণমূলের মুখপাত্ররা মহিলাদের সম্পর্কে কি ধরনের কথা বলছেন কোনো মহিলা যদি প্রতিবাদ করে তার নাকি বদন বিগড়ে গেছে, তিনি নাকি আর কাজ পাচ্ছেন না, তাই নাকি তাকে প্রতিবাদ করতে হচ্ছে। এরাই আবার মা মাটি মানুষ জিন্দাবাদ বলে আপনার কাছে ভোট চাইতে আসবে। তাহলে যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি সামনে রয়েছেন ততদিন পর্যন্ত মমতা ব্যানার্জিকে সম্মান করুন, কারণ মমতা ব্যানার্জি মহিলা। মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গে আর কোনো মহিলা নেই। বাংলা নিজের মেয়েকেই চায়, আর বাংলা নিজের মমতা ব্যানার্জি ছাড়া অন্য মেয়েদের চায় না। অন্য মেয়েদের নিরাপত্তা বেঁচে থাকা তা নিয়ে তারা প্রশ্ন করতে পারে না, অধিকার নেই তাদের, আন্দোলন করার অধিকার নেই। আমরা দেখলাম আজকে তৃণমূলের এক কাউন্সিলর, তিনি লিখেছেন যে আগে পুজোর সময় নাকি মহিলারা পার্লারে যেতেন, ডায়েট করতেন ফিট থাকার জন্য, এখন ফিট থাকার জন্য নাকি মানুষ অনশনে বসছেন। আসলে আমি ওনাকে দোষ দিই না, ওনার নেতৃত্বে অনশনে থাকার পর 10 কেজি ওজন বাড়িয়েছিলেন মেডিকেল সায়েন্সের সমস্ত লজিককে ভেঙে চুরে। ফলে ওনার মনে হতে পারে অনশন করাটা একটা খুব মজার ব্যাপার, অনশন করাটা খুব লাক্সারির ব্যাপার, অনশন করাটা একটা খুব ফ্যাশনেবল ব্যাপার। কিন্তু যে মানুষ আমরণ অনশনে বসেছেন না খেয়ে, ওই স্যান্ডউইচ চকলেট জুস না খেয়ে যারা সত্যিকারের অনশনে বসেছেন তারা জানেন 10 ঘন্টা 12 ঘন্টা আপনি যখন না খেয়ে থাকবেন, তারপর যদি জল খান, আপনার শরীরের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে ওই জল যখন সেই প্রত্যেকটা শিরা উপশিরা ছুঁয়ে নামে, আপনি বুঝতে পারেন 10-12 ঘন্টা না খেয়ে থাকলে কি অবস্থা হয়। যে ছেলেমেয়েরা আমরণ অনশনে বসেছেন তাদের সমস্তই আমি দেখছিলাম, হেলথ চার্ট দেখছিলাম, তাদের বিপির অবস্থা কি, তাদের ক্রিটিনিনের অবস্থা কি। যে মানুষ আমরণ অনশনে বসেছেন তিনি জানেন কি ভয়ঙ্কর কষ্ট, কি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে বসতে হয়েছে। পটাশিয়াম সোডিয়াম ইমব্যালেন্স হয়ে যায়, ঘুম আসে না, সারাক্ষণ অস্বস্তি হয়। কেন তারা বসেছেন, কিসের জন্য বসেছেন? স্বাস্থ্যমন্ত্রী হবেন বলে, শিক্ষামন্ত্রী হবেন বলে, মুখ্যমন্ত্রী হবেন বলে না তো। তারা চায় তাদের সহপাঠীর বিচার হোক, তাদের সহপাঠীর মতো কোনো অবস্থা যাদের অন্য কারণ না হয়, পশ্চিমবঙ্গের কারণ না হয়, তাই জন্য তারা অনশনে বসেছেন। যে সাধারণ মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমরা আপনাদের প্রত্যেকের কাছে বলবো, বিভিন্ন পুজো মণ্ডপে আপনারা যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনারা যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সমস্ত পুজো মণ্ডপ ঘুরতে ঘুরতে একবার ধর্মতলাতেও যাবেন। জেনে রাখবেন ধর্মতলায় যে উৎসব হচ্ছে তার চেয়ে বড় উৎসব পশ্চিমবঙ্গে আর কোথাও হচ্ছে না। ওই উৎসব আমার আপনার ভবিষ্যৎ বাঁচানোর উৎসব, ওই উৎসব আমার আপনার নিরাপত্তার উৎসব, ওই উৎসবে আপনারা সামিল হবেন। এই আশা রেখে, এই ভরসা রেখে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শুক্রিয়া, ইনকালাব জিন্দাবাদ। তরুণবাবু বলছি আচ্ছা, আমি একা গাইব না, আমার সঙ্গে কেউ গাইলে আমি গাইতে পারি। পথে এবার না আমার সাথে সবার সবচেয়ে অ্যাপ্ট এই সময়ের গান। আলমি দিদি চলে আসো, চলে আসো। আরেকটা মাইক আছে ওখানে টেবিলে, তমালদা চলে আসো। আরেকটা মাইক আছে ওখানে, আপনি এই তো টেবিলে আছে হাতে। সাথী পথে হবে পথে না, পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। জনস্রোতে নানান পথে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। অনেক
তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলে প্রাণের মোহনায় হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে চেনা। তোলে তোফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেগে। তখন তোলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেগে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার ছাড়া জন্ম না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, আমার এদের সবার ছাড়া তো জানবো না। বড় মানেই আকাশ বাতাস নবী আশার বলো না কিসের মানা। হবে চেনা হবে জানা, পথে আর নামো সাথী, পথে হবে চেনা। দীপশিতা সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি।